প্রিয় দর্শক, বহুদিন ধরে বিজ্ঞজনরা কিন্তু বলে আসছিলেন যে আমাদের অর্থনীতি একদম চলে গেছে আইসিইউতে। আজ আমরা টোটালি অ্যাড্রেস করতে চাই আমাদের অর্থনীতির সেই দিকগুলো নিয়ে, যে দিকগুলো ফিরালে আমাদের অর্থনীতি জীবনী শক্তিটা ফিরে পাবে। সুতরাং আমরা আজকে একদম বড় পরিসরে অল্প কথা বলে অর্থনীতি কি করে তার জীবনী শক্তি ফিরে পাবে সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো। কারণ আমরা জানি আমাদের বাংলাদেশের যিনি হাল ধরেছেন তিনি একজন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার লিডারশিপে যারা নেতৃত্বতে আছেন তারাও কিন্তু আছেন আমাদের দেশের অর্থনীতিবিদরা। সুতরাং আমাদের অর্থনীতি ফেরানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর তার আগের চ্যালেঞ্জ দেশের শান্তি এবং আইন শৃঙ্খলা ফেরানো। আমি সোমা ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের অতিথি দুজন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন ফারুক মঈনুদ্দিন, ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক। আর আজকে আমাদের শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনীতি। তবে আলোচনায় যাবার আগে আমরা দেখে নিতে চাই মাননীয় অর্থ উপদেষ্টা তিনি কি বলেছেন, তার সেই বক্তব্যটি। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংক বিভাগে একটু সচল থাকবে এবং তারা যে সমস্ত কার্যকলাপ করবে, যে চার্জে থাক, কেউ আছে কেউ নাই চলে গেছে, এগুলো আমাদের বিবেচনা সেগুলো যথেষ্ট প্রসিডিউর করে ওনারা যারা আছেন তারা কাজ করবেন অ্যাজ পার প্রসিডিউর, অ্যাজ পার রুলস রেগুলেশনস, অ্যাজ পার নর্মস। ডিসক্রিশনারি বিশেষ ক্ষমতার বিষয় হিসেবে তারা ইউজ করবেন না, এবং ওই রুলস নর্মের মধ্যে সব কিছু আছে। যে কোনো কাজ নর্মাল হতে কাজ করলে কারো কিছু না, কেউ যদি অতীতে কিছু করে টরে থাকে সে যথাবিহিত আইন হতে পদক্ষেপ হবে। কেউ জোর করে একে বাইর করে ওকে বাইর করে এটা সম্ভব। স্যার বাংলাদেশ ব্যাংকে যাবেন নিশ্চয়ই স্যার? আপনি বাংলাদেশ ব্যাংকে স্যার যাবেন? আমরা শুনছিলাম মাননীয় অর্থ উপদেষ্টার কথা। আমি আলোচনাটা শুরু করতে যাই ফারুক মঈনুদ্দিন আপনাকে দিয়ে। অর্থ উপদেষ্টার কথা শুনে আপনি নিশ্চয়ই কিছু বলবেন যে কেউ পদত্যাগ করছে, চলে যাচ্ছে, কিংবা ভয় ভীতি সেসব বাদ দিয়ে তার কাজটা করুক, তারা দেখছেন। কিন্তু আমার কথা হচ্ছে সে বিষয়ে পরে আলোচনা করে আগে বলবেন এই মুহূর্তে অর্থনীতির সবচেয়ে ক্ষতি কি হয়েছে, ক্ষতির পরিমাণটা কত? প্রথম কথা হচ্ছে অর্থনীতি, আমি যেহেতু ব্যাংকার, আমি কিন্তু প্রথমেই যেটাকে বলতে চাই সেটি হচ্ছে যে ব্যাংকিং খাতের যে আপনি একটু আগে বলছিলেন আইসিইউতে চলে গেছে, অর্থনীতি আইসিইউতে চলে গেছে, এটা ঠিক আমি ঠিক অত কঠিন কথা বলতে চাই না। তবে ব্যাংকিং খাত যে আইসিইউর কাছাকাছি ছিল এটা ঠিক। তো সুতরাং প্রথম করণীয় যে বিষয় যেটি হবে যে, কারণ যেহেতু পুরো অর্থনীতি চালিত হয় ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে, সেই একটি দুর্বল ব্যাংকিং ব্যবস্থা রেখে কিন্তু আপনি অর্থনীতিকে সচল করতে পারবেন না, এবং আপনি অর্থনীতির দুর্দশা থেকে আপনি উত্তরণ ঘটাতে পারবেন না। সেই জন্য প্রথম কাজ যেগুলো হবে, যেগুলো আমরা বিভিন্ন দিন চাইছিলাম, আমরা অর্থনীতিবিদরা সবাই চাইছিলেন যে এখানে কিছু ভালো মতো সংস্কার হোক। আমরা জানি বিগত বছরগুলোতে ব্যাংকগুলোর অবস্থা কিন্তু ক্রমে ক্রমে খারাপ হয়েছে, এবং তার জন্য ব্যাংকিং সংশ্লিষ্টরাও দায়ী, তার সাথে আমাদের আইন প্রণেতারাও দায়ী ছিলেন। এটা আমরা সবসময় বলেছি যে আইনগুলো বিভিন্ন সময় করা হয়েছে সেগুলো যথার্থ প্রয়োগ তো ছিলই না, এমন কিছু নীতিমালা পরিবর্তন করা হয়েছে যাতে করে ব্যাংকের অবস্থার উন্নতি না হয়ে বরং অবনতি ঘটেছে। তো সুতরাং সর্বপ্রথম আমি মাননীয় অর্থ উপদেষ্টা যিনি জয়েন করেছেন তিনি অত্যন্ত ক্যাপেবল পারসন। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, উনি ইনস অ্যান্ড আউট সব কিছু জানেন, অর্থনীতি ব্যাংকিং উভয়েরই। তার কাছ থেকে প্রথম বিষয়ে আমি যেটা বলবো যে আপনি ব্যাংকিং সেক্টরটাকে যদি সঠিক রাস্তায় তুলে দিতে পারেন তাহলে কিন্তু আমাদের অর্থনীতির অনেকগুলো সমস্যা কিন্তু মিটে যাবে একসাথে। এটা হচ্ছে প্রধান কাজ। বলছেন যে ব্যাংকে সুশাসন ফেরাতে হবে। ব্যাংকে যে অপশাসন ছিল, দুর্নীতি ছিল, এবং যোগ্যতার যে বড় বড় জায়গাগুলো সেগুলো শেষ করতে হবে, মানে রাস্তাতে উঠিয়ে দিতে হবে। কিন্তু কথা হচ্ছে আজকে আমরা দেখেছি যে সিপিডির প্রেস কনফারেন্স করেছে, সেখানে বিগত 15 বছরে তারা যে পরিসংখ্যান দিলেন, সেখানে বিগত 15 বছরের যে বিগত সরকার ছিল তাদের সময়ে ব্যাংকিং খাতে 92,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। কিন্তু কারা 24টা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো কাদের এবং তারা কারা, এগুলো সকলেই আমাদের চেনা মুখ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে চেনা মুখগুলো, বড় বড় মানুষগুলো এই ব্যাংকিং সেক্টরে 92,000 কোটি টাকা লুটপাট করলো, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে যে আপনি যে 24টা প্রতিষ্ঠানের কথা বললেন, আমি জানি না প্রতিষ্ঠানগুলো, কিন্তু আমরা অনেকগুলো প্রতিষ্ঠান সম্পর্কে জানি, কিন্তু আমরা চাইবো না এই 24টা জায়গায় আরও 24টা প্রতিষ্ঠান তৈরি হোক। অর্থ উপদেষ্টা তিনি বললেন যেগুলো পরে হবে,
কিন্তু যে যার কাজটি এখন ঠিক মতো করতে হবে। কে আছে কে নেই সেটা ভাবার দরকার নেই, মূল কথা হচ্ছে কাজগুলো করে যেতে হবে। এবং সেটা হচ্ছে যে সুশাসন প্রতিষ্ঠার বিষয়টি বারবার আমরা সবসময় বলি, কথাটি এখন আমার কাছে খুব ক্লিশে হয়ে গেছে, সুশাসন সুশাসন কথাটি বলতে, কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের এখানে আইন সংস্কারের কথা বলা হয়, ব্যাংকিং কমিশন গঠনের কথা বলা হয়, কিন্তু আপনি ব্যাংকিং খাতের কথা আমরা যেটা জানি, এবং এটার জন্য এই মুহূর্তে কমিশন যে এখনই দরকার তা নয়, কিন্তু ভবিষ্যতে লাগবে আমাদের। কিন্তু এখনই আমি যদি বলি, আমাদের দেশে বিদ্যমান যে আইনগুলো আছে আর্থিক খাতের জন্য, ব্যাংকিং আইন যেগুলো আছে, এগুলো কিন্তু যথেষ্ট। এইগুলো পরিপালন করে কিন্তু বেশ কিছু ব্যাংক আমরা জানি ভালোভাবে চলছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সত্যিকার অর্থে সুশাসিত কিছু ব্যাংক আছে। সুতরাং এই মুহূর্তে আইনের যে অপর্যাপ্ততা তাই বলবো না, আইন আছে, এগুলোকে আরো শক্ত করতে হবে এবং আরো কার্যকর করতে হবে। এইটা যদি করা যায় তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা। ফারুক, যে জায়গাটা বলছিলেন যে আজকে যে সিপিডি প্রেস কনফারেন্স করে বলছে, এখানে বলছে 15টা বছরে যে 24টা বড় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে 92,000 কোটি টাকা চুরি করেছে তারা। কিন্তু আপনি বলছেন যে প্রতিহিংসা পরায়ণ না হয়ে, কিন্তু আমার কথা হচ্ছে যে প্রতিহিংসা পরায়ণ না হওয়ার মানেটা কি বোঝাচ্ছেন? যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে না? আমি সেটা বলতে চাই না। আমি বলছি অবশ্যই তার শাস্তির সবগুলো ব্যবস্থা করতে হবে, কিন্তু এটা ওই প্রতিহিংসামূলক নয়। সুতরাং যে অপরাধ যা করেছে তার শাস্তি দিতে হবে। কেউ কখনো দাবি করবে না, কোনো সেন্সেবল লোক দাবি করবে না যে অপরাধ হয়েছে সেটা শাস্তি যাবে, তার বিচার করা যাবে না। তো আমি সেই কথাটা বলছি। তার মানে সময়ের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অন্য প্রতিষ্ঠানগুলো যে প্রতি যেন অন্য কারো প্রতিহিংসা পরায়ণতা না আসে। কথাটাই বলতে চাইছি। জি, আমি আসবো আপনার কাছে। সামিয়া ম্যাডাম, যে জায়গাটা জানতে চাই, সবচেয়ে বড় কথা অর্থনীতির জায়গাটা, তো এখন প্রধান চ্যালেঞ্জটাই হচ্ছে তো অর্থনীতি ফেরাতে হবে। বহুদিন থেকে আমরা জানতাম আমাদের অর্থনীতি ভালো নেই, কিন্তু অর্থনীতি ফেরানোর জন্য আমাদের তো সবচেয়ে বড় কথা কি, এখন পর্যন্ত জানি গার্মেন্টস কাজ, শিল্প কলকারখানা সবই বন্ধ আছে, এবং আমরা তো আমদানি নির্ভর দেশ, উৎপাদনশীল দেশ না। তো কোন জায়গাগুলোতে আপনি প্রায়োরিটি দেবার জন্য পরামর্শ দেবেন, কোন খাতগুলোকে অর্থনীতিকে তাড়াতাড়ি ভালো রাখার জন্য? ধন্যবাদ। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি সঠিক কথাই বলেছেন যে অগ্রাধিকার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং অগ্রাধিকার হিসেবে যদি চিন্তা করি, এই মুহূর্তে একটি বিষয় হচ্ছে যে অর্থনৈতিকভাবে এক ধরনের স্থিতিশীলতা আনা, এক ধরনের আস্থা আনা, এটা হচ্ছে একটা বিষয়। এবং সেটার ক্ষেত্রে সার্বিকভাবে অনেক জায়গাতেই অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা পরে করব। আর এই মুহূর্তে আসলে অর্থনীতির দুটো খুব বড় ধরনের চ্যালেঞ্জ, এটা বেশ কয়েক মাস ধরেই আমরা বলে আসছি। সেটাই হচ্ছে যে একটা হচ্ছে মূল্যস্ফীতির চ্যালেঞ্জ এবং একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ। এবং এই দুটো চ্যালেঞ্জের পাশাপাশি বা তার পেছনে কিন্তু ব্যাংকিং খাতে সংশ্লিষ্ট যে সুশাসনের অভাবের কথা আমরা বারবার বলেছি সেটা তো রয়েছে। এর পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে সুশাসনের অভাব রয়েছে। এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, এই জায়গাগুলোতেও কিন্তু প্রশ্ন বারবার উঠে আসছে। হ্যাঁ, তো এই সবগুলোকে বিবেচনা করে আমাদের যেটা করতে হবে যে অর্থনীতির ক্ষেত্রে কোন কোন কাজগুলো এই মুহূর্তে করতে হবে। ধরেন আগামী 7 দিন বা 10 দিনের মধ্যে কোন কাজগুলো করতে হবে, এরপরে কোনগুলো করতে হবে এবং দীর্ঘমেয়াদে কি কি পরিকল্পনা থাকতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে মূল্যস্ফীতিটা সবসময় জরুরি। হ্যাঁ, এবং আমি যেটা মনে করি যেটি বিষয় সেটা হচ্ছে যে এখন আমাদের মূল্যস্ফীতি পূর্বের কিছু ভুল নীতিগত সিদ্ধান্তের কারণে মূল্যস্ফীতি এখন যে জায়গায় চলে এসছে, সেখান থেকে আপনি হঠাৎ করে কিন্তু 6.5% 7% আনতে পারবেন না। এটার জন্য সময় লাগবে, কিন্তু সেই সময় যাতে সাধারণ মানুষকে কিছুটা যাতে সাপোর্ট দেওয়া যায়, কিছুটা যাতে স্বস্তি দেওয়া যায়, সেই জন্য সামাজিক সুরক্ষা এবং সেটার জন্য টিসিবির আওতা এবং বিভিন্ন ধরনের পলিসি এবং স্ট্র্যাটেজি নিতে হবে। এর পাশাপাশি বাজার ব্যবস্থাপনা, এটি হচ্ছে সবসময় করতে হবে। এটা স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে সবসময়। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জের মধ্যে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে ব্যাংকিং খাতের কথা, যেটা একটু আগে অন্য বক্তা যিনি বললেন। তো এই জায়গাটাতে যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাংকিং খাতে কিন্তু এখন কিছু কিছু জায়গায় যে অস্থিতিশীলতা এবং অস্থিরতা, সেই অস্থিরতাগুলোকে যাতে আমরা দূর করে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা আসতে পারে, গ্রাহকদের ব্যাংকিং খাত সম্পর্কে যাতে একটা মোটামুটি একটা আস্থার জায়গা
জায়গায় আসতে পারে সেই ধরনের কিছু সিগন্যাল দিতে হবে এবং সেই ধরনের কিছু পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপ এবং সিগন্যালগুলো কি? হ্যাঁ, সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে প্রথমে যেটা দেখতে হবে যে সেটা হচ্ছে যে কিছু কিছু যে ক্ষেত্রে ব্যাংকগুলোর মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা যে সমস্ত ব্যাংকের ক্ষেত্রে সমস্যা একেবারে মারাত্মক পর্যায়ে গেছে, সেই সমস্ত ব্যাংকের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে পরিচালনা পর্ষদ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একটা পরিবর্তন আমরা দেখেছি যে গভর্নর এবং ডেপুটি গভর্নর এই জায়গাগুলোতে পরিবর্তন, এই জায়গাগুলোতে যেগুলো নতুন লোক নেওয়া এবং সেগুলোর ক্ষেত্রে কিছু এক্সাম্পলেটরি কিছু জিনিস দেখানো যে একটা সিগন্যালিং যে হ্যাঁ পরিবর্তন হচ্ছে এবং এক ধরনের আমরা এক ধরনের স্টেবল একটা অবস্থার দিকে যাচ্ছি। এটা একটা টেম্পোরারি বেসিসে 7 থেকে 10 দিনের মধ্যে করতেই হবে। এর পরবর্তীতে বেশ কিছু পদক্ষেপ আছে, তার মধ্যে সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ আছে এবং মূল্যস্ফীতির বিষয়গুলো রয়েছে এবং এটার পাশাপাশি আমাদের যে দীর্ঘমেয়াদে যে সংস্কারের কথা আমরা বলছি সেই সংস্কারের ক্ষেত্রে আমি 3টা জায়গার সংস্কারকে আমি সবচেয়ে গুরুত্ব দেব। একটা সংস্কারের জায়গা হচ্ছে আমি অর্থনীতির ক্ষেত্রে বলছি, অবশ্যই জুডিশিয়াল সেক্টর বা অন্যান্য জায়গাগুলো তো আমি অর্থনীতির আওতার বাইরে বলছি। তো একটি যেটি বলছি সেটি হচ্ছে যে ব্যাংকিং খাতের সংস্কার, যেটার কথা একটু আগে মঈনুদ্দিন ভাই বলেন। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে রাজস্ব খাতের সংস্কার এবং তৃতীয় যেটি সেটি হচ্ছে সরকারের যে ব্যয় ব্যবস্থাপনা সেই জায়গায় সংস্কার। এবং এই 3 জায়গার সংস্কারগুলো করতে হবে, এমনভাবে করতে হবে যাতে করে যে সমস্যাগুলো নিয়ে এখন আমরা কথা বলছি বা অনেক দিন ধরেই আসলে কথা বলে যাচ্ছিলাম, ব্যাংকিং খাতের সমস্যা, আমাদের ট্যাক্স জিডিপি রেশিওর কথা, সেই সমস্যাগুলো যাতে আমরা কিছুটা হলেও আমরা রিকনসিল করতে পারি, সমস্যাগুলো যেন আরো না বাড়ে এবং সমস্যার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা যায়। তাহলে সেই শাস্তির জায়গা থেকে আপনাকে একটা প্রশ্ন রাখি, ব্যাংকিং খাতে যারা লুটপাটকারী সকলকেই তো সকলে চেনে এবং যারা দায়িত্ব এসেছেন সরকার তারাও কিন্তু তাদেরকে চেনেন, কিন্তু হয়তো তাদের দায়িত্বটা 2 কিংবা 3 দিন হয়েছে, কিন্তু আমরা কি এই 2-3 দিনের মধ্যে দেখেছি যারা ব্যাংকিং খাতে লুটপাটকারী ছিল তাদেরকে কোনো তালিকা করা হয়েছে কিংবা তাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে কিনা? নাকি আমরা অতীতের মতো ম্যাডাম দেখব বড় বড় রাঘব বোয়ালরা পাড়ি পেয়ে যাবেন? আপনি যদি এই ধরনের আমরা যখন এই তালিকাটা করতে হয় সেটা করবার জন্য কিন্তু আপনার পর্যাপ্ত এভিডেন্স লাগবে। হ্যাঁ, এখন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথম আমি যেটা মনে করি প্রথম 1 মাস কিন্তু পুরো পরিস্থিতিটাকে বুঝতে যাবে। হ্যাঁ, এবং সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা এবং যেটা আমি বলেছি অগ্রাধিকার চিহ্নিত আছে বছর ধরে কিন্তু চিহ্নিত থাকলেও তারা কিন্তু কাজ শুরু করেছেন আজকে বা গতকাল, সুতরাং তাদেরকে কিন্তু বুঝতে হবে এই সমস্যাগুলো সমাধানের সমস্যাগুলোর পেছনে কারা কারা আছে সেই জায়গাগুলোকে লিঙ্ক করা, তথ্য উপাত্ত আনা এবং সেগুলোর ক্ষেত্রে সলিউশন করার জন্য কিভাবে, মানে একটা সলিউশন করতে হলে এমনভাবেই করতে হবে যেটা সাস্টেনেবল সলিউশন হয়। সুতরাং সেটার জন্য তাদেরকে কিন্তু একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কারণ আমার বাড়ি যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আমি প্রথমে হয়তো আমি আমার কিচেনটা দিয়ে শুরু করব, যেটা কারণ ওখানে আমার খাবার দাবার আছে, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে যাব। সুতরাং ওই পুরো বাড়িটাকেও কিন্তু বোঝার জন্য তাদেরকে একটু সময় দিতে হবে। আমি আসবো আপনার কাছে, যেটা ফারুক সাহেব আপনার কাছে আরেকটু জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই সাধারণ জনগণের যে জায়গাটা, যে জিনিসপত্রের দাম, তো এখন তো কোনো সিন্ডিকেট নাই, এখন কোনো চাঁদাবাজ নাই, তাহলে লবণ, তেল, চিনি, পেঁয়াজ, হলুদ, মরিচের দামটা কেন কমছে না? কারণ বাজার তো আমাদের পার্শ্ববর্তী বাজার থেকেও আমরা সবাই কিনি, ওই দেশে তো জিনিসপত্রের দাম, আমাদের কেন না? সময় আপনাকে একটু অস্থির মনে হচ্ছে, কারণ সবকিছু 2-1 দিনের মধ্যে চাইছেন, আপনি শাস্তির ব্যবস্থা 2-1 দিনের মধ্যে চাইছেন যারা লুটপাট করেছে। কিন্তু বিদেশিরা ঠিকই বলেছেন যে কারণ কথা হচ্ছে এই জাতীয় কাজগুলোর জন্য কিছু আটঘাট বেঁধে নামতে হয়। আপনি তাড়াহুড়া করে কিছু করবেন, তারা আইনের ফাঁকগুলো বেরিয়ে আসবে, আপনাকে তা ফাঁক ফোকর বন্ধ করেই তো আপনাকে ব্যবস্থাগুলো নিতে হবে। তেমনিভাবে আর মূল্যস্ফীতির কথা যদি বলেন, আমাদের প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। মূল্যস্ফীতিটা প্রথম কথা হচ্ছে যে এটা যেহেতু ডিমান্ড পুল না, এটা কস্ট পুশ ইনফ্লেশন, সুতরাং এটার সাথে অনেক কিছু জড়িত, আমাদের ডলারের প্রাইস থেকে শুরু করে অনেক কিছু এটার সাথে জড়িত। এটা মানে কেউ যদি আশা করে থাকে, মানে এই গত জুলাই মাসে মনে করেন যে এই সরকারের বিদায় হওয়ার সাথে সাথে জিনিসপত্রের দাম অর্ধেক হয়ে যাবে, সেটা আমি কখনো মনে করি না, এটা সম্ভব না। আমরা জানি যে আপনার সিন্ডিকেটের কথা বলি, সিন্ডিকেট কতখানি দায়ী মূল্যস্ফীতির জন্য, সিন্ডিকেট দায়ী বটে, আমি দায়ী বটে বলছি, কিন্তু আমি তার অর্থে এটা ভেবে নেবেন না যে আমি মনে করেন মুরগি কিংবা ডিম, এই যে তার দামের সাথে কিন্তু ডলারের প্রাইস জড়িত,
ইন্টারন্যাশনাল মার্কেট জড়িত, কারণ আমি ওখান থেকে আমাদের খাদ্য ফিডগুলো কিন্তু অধিকাংশ জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আপনি যখন বাইরে থেকে ইম্পোর্ট করতে যাবেন তার উপরে আমার ডলারের দাম ইত্যাদি বিশ্ববাজার সব কিছু জড়িত। সুতরাং আমি চাইলেই যে আমরা সিন্ডিকেট ভেঙে অবশ্যই হয়তো যাবে অথবা যাবে না, কারণ আমাদের দেশে সবসময় এরা কিন্তু সবসময় সরকার যেই পক্ষ থাকে সেই দিকেই থাকে। সুতরাং এই মুহূর্তে সিন্ডিকেট হয়তো দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু এটা আমি যেটা আমার আবার সবল হবে, কারণ এটা তো একটা মোটামুটি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এরা গিয়ে আরেক দল আসছে, আবার সে অন্য পরিচিত দল আসছে। সুতরাং এটা আমি আশা করি না যে এই মুহূর্তে সিন্ডিকেট ভেঙে সবাই একেবারে ফেরেস্তা হয়ে যাবে। এটা আমি এই জিনিসটা আপাতত দুর্বল হয়েছে, কিন্তু নেক্সাস থাকবে, সামনেও থাকবে। আপনি এটাকে মানে অনেক বেশি আমূল পরিবর্তন ছাড়া এটাকে সম্ভব না। সুতরাং আপনি আশা করেন না যে ডিমের দাম কালকে আপনার 80 টাকায় হয়ে যাবে, এখন এটা পরের ইস্যু। কিন্তু কথা হচ্ছে না, ইস্যুটা কিন্তু প্রথমত এটাও ধরে নেবেন যে এটা আশা কেউ করেনি, অ্যাটলিস্ট আমিও করিনি, যে এই সরকারের পরিবর্তনের সাথে সাথে জিনিসপত্রের দাম একেবারে নিচে চলে আসবে। এটা এই মুহূর্তে এটা কোনো আশা করা যায় না। সিন্ডিকেট ভাঙলে যদি আপনি মনে করেন নর্থ বেঙ্গল থেকে ঢাকায় আসার জন্য একটা সবজি তাকে যদি 5-6 বার চাঁদা দিত, তো সেগুলো হয়তো দিতে হবে না। পরিবহন কষ্ট, তেলের দাম আছে, তো তেলের চাঁদাবাজি সেটা হয়তো বন্ধ করতে তার জন্য কত % দাম কমবে, কিন্তু আপনি তেলের দাম, ডিজেলের দামের জন্য যে কষ্ট বেড়ে গেছে আপনি এটা ধরতে হবে না। কিন্তু আমরা তো সবসময় শুনছিলাম বিশ্ববাজারে তেলের দাম কম, তাহলে আমরা সেই সঙ্গতি রেখে কেন তেলের দাম কমাতে পারছি না? এখন তো খুব লোক দেখানো কিছু করানো হচ্ছিল। প্রথম কথা হচ্ছে আগে যেই পরিমাণ ভর্তুকি দেওয়া হতো এই তেল ইম্পোর্ট করতে গিয়ে, এখন সেগুলোকে এখন যদি বাজারের সাথে আসেন, কিন্তু আপনি অভ্যাসটা তো আপনি আগে খারাপ করেছেন ওই বিশ্ববাজারের সাথে আমাদেরকে তালমেল, আপনি ডলারের প্রাইসকে ওভারভ্যালু করে রেখেছে টাকাকে, এটা অভ্যাস খারাপ করেছে। আমরা অতীতে তো আস্তে আস্তে এগুলো যদি আমরা মানিয়ে আসতাম তাহলে কিন্তু আজকে এই প্রশ্নগুলো আমাদের আসতো না, কিন্তু কারোর মধ্যে এই আকাশ কুসুম কল্পনা হতো না যে সরকার পরিবর্তনের সাথে সাথে সব কিছুর দাম কমে যাবে, তাই না? সুতরাং এখানে ইস্যুটা হচ্ছে আমরা অনেক কিছু স্বপ্ন দেখছিলাম, আপনি যেমন দেখছেন যে চট করে স্বপ্ন, এটা মানে আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু অপেক্ষা করলো যে আগের দামে যে চলে যাবে ফেরত যাবে সেটা কোনোভাবেই আশা করবেন না দয়া করে। তাহলে 70 টাকা দর্শকদেরকে বলছি যে আশা না করে না, 70 টাকা চালের কেজি মিনিমাম 65-70, সেটা আমরা কততে খাবো, কততে পাবো? ইস্যুটা হচ্ছে এইখানের সাথে যদি আপনি উৎপাদন খরচ ধরেন, আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন আমাদের দেশে এখন দেখেন আমরা যে এই যে কৃষিতে যে একটা নীরব পরিবর্তন ঘটে যাচ্ছে, এখন আর আমরা ওই যে পাট অর্থকরী ফসল, আমাদের প্রধান খাদ্য শস্য ধানের এগুলো কিন্তু এখন বিভিন্ন আপনার ফার্মিংয়ে চলছে, কমার্শিয়াল ফার্মিংয়ে চলে যায়, আমের বাগান হচ্ছে, বিভিন্ন ফলের বাগান হচ্ছে, যেগুলোতে বেশি পয়সা আসবে ধানের চাইতে। তো এটাও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের ভেতরে তো এগ্রিকালচার সেক্টর অনেক কিছু পরিবর্তন হয়েছে চোখের জানতে, আমাদের জানার বাইরে। কিন্তু আমরা তো সমস্ত পরিবর্তনের আশা নিয়ে পুরো দেশের মানুষ তাকিয়ে আছে, কিন্তু যে জায়গাটা একটু আমি নোটিশ করতে চাই, আপনি কিন্তু বারবার বলছেন যে আমরা বলছি ওই কথাটাই সবচেয়ে, সারা জীবন তো আমরা শুনলাম সিন্ডিকেট, এ বলে ওর সিন্ডিকেট, এ বলে ওর সিন্ডিকেট, অর্থাৎ সিন্ডিকেট কিন্তু সবসময় সুবিধাজনক অবস্থানেই থাকে। এখন মহাবিপদ সংকেত দেখে তারা একটু দুর্বল পজিশনে চলে গেছে, কিন্তু সেই সিন্ডিকেট তাহলে কমলো না কেন? এই যে গত কয়েকদিনে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে ছেলেরা, তো আপনার সকল সিন্ডিকেটে যদি দেওয়া হতো তাহলে তো 2-4 দিনের মধ্যে অ্যাটলিস্ট তারা ভয়ে ভেগে গিয়ে এটা দাম কমে যাওয়া উচিত ছিল, হয়নি তো? তাহলে আমাদের কপালে কি? মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে সমস্যাগুলো পুঞ্জীভূত হয়েছে। এখন এই সমস্যাগুলো সমাধান করতে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, কিন্তু আমরা সঠিক পথে আগাচ্ছি কিনা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেক্ষেত্রে যে জিনিসটা, যেমন মূল্যস্ফীতির কথা যদি বলি, সিন্ডিকেটের মানুষগুলো তো আছে, হ্যাঁ, তো এখন এটা ভাঙাতে এবং সবাই কিন্তু মধ্যস্বত্বভোগে কিন্তু সুবিধা নেওয়ার চেষ্টা করবে। এখন সেই মধ্যস্বত্বভোগী এখন হয়তো একটু দুর্বল আছে, কিন্তু মধ্যস্বত্বভোগীকে কিন্তু তাকে যদি একটা এক্সাম্পলেটরি শাস্তির মধ্যে আনার যদি ভয়টা যদি তার থাকে, তখন কিন্তু সে একটু সাবধান হবে। সুতরাং ওই জায়গাগুলোর ব্যাপারে আমাদের স্বচ্ছতা দরকার। আমাদের একটা মূল্য কমিশন হতে পারে, একটা প্রাইস কমিশন হতে পারে, কম্পিটিশন কমিশনটাকে আরেকটু এক্সপ্যান্ড করে, যেটার কাজ হয়তো হতে পারে যে এই সিন্ডিকেটগুলোকে একটা শক্তভাবে দমন করা বা শক্তভাবে হাতে রাখা, যাতে করে মধ্যস্বত্বভোগীরা কখনো যেন, মধ্যস্বত্বভোগী কিছু সুবিধা নিবেই, কিন্তু সেটা যেন
অতিরিক্ত মাত্রাতিরিক্ত না হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বলছি যে সময় লাগবে, সেই সময়টা কি করতে হবে। একটা জিনিস যেটা সেটা হচ্ছে যেটা এই বছরের বাজেটের আগেও বহুবার বলা হয়েছিল এবং আমরাও বলেছি যে সেটা হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তা যে বেষ্টনী আছে সেটার মধ্যে টিসিবি, বিশেষ করে টিসিবির আওতাটাকে অনেকভাবে বাড়াতে হবে। এর মাধ্যমে 4 কোটি পরিবার, হ্যাঁ পরিবার শুধু কথা না, সেখানে এটার সাথে সাথে ট্রাক যেগুলো আছে সেই ট্রাকে যে সেলটা করা হয় সেই ট্রাকে সেলের মধ্যে যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলোর সংখ্যা বাড়ানো, সেই দ্রব্যগুলো আরও ভর্তুকির মাধ্যমে দেওয়া, সেই ট্রাকের সংখ্যা বাড়ানো। এর পাশাপাশি বিভিন্ন ব্যক্তি খাতে যে বিভিন্ন ধরনের শ্রমিকরা কাজ করছে তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য তাদের কিছু রেশনিং বা এই ধরনের ন্যায্য মূল্যের দোকান, অর্থাৎ যে সময় পর্যন্ত আমরা যদি মূল বিষয়টা হচ্ছে যে আমরা সঠিক পথে আগাচ্ছি কিনা, অর্থাৎ মূল্যস্ফীতি কমানোর জন্য সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সঠিক পথে আগাতে হবে এবং সেই পথে আগাতে আমাদের সময় লাগবে। এবং মিনওয়াইল আমাদের করতে হবে যারা আসলে তৃণমূলের মানুষ রয়েছেন, মধ্যবিত্ত রয়েছেন, তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য কাজ করতে হবে। মূল বিষয়টা হচ্ছে যে এবং এখানে যে জিনিসগুলো বললাম যে এই সমস্যাগুলো কিন্তু খুব জটিল এবং এই সমস্যাগুলো কিন্তু বহু বছর ধরে হয়ে আসছে। সুতরাং এই জায়গাগুলোকে দৃঢ় হাতে দমন করবার জন্য বা দৃঢ় হাতে একটা কন্ট্রোলের মধ্যে রাখার মাধ্যমে যাতে করে বাজারে সঠিক ব্যবস্থাপনা থাকে, বাজারে সঠিক প্রতিযোগিতামূলক পরিবেশ থাকে, সেটার জন্য কিন্তু একটা কমিশন বলেন, একটা সেল বলেন, এই ধরনের কিছু একটা থাকা খুব জরুরি। কিন্তু আমরা সবসময় তো দেখি রোজার সময়, পূজার সময় কিংবা যে কোনো অকেশনগুলোতে বাজার মনিটরিং ব্যবস্থা মানে একটা দ্রব্যমূল্যের চার্ট লাগিয়ে দেয়, কিন্তু সেই বাজার ব্যবস্থাপনার ওই চার্টের সাথে কিন্তু মিল থাকে না। কিন্তু এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরাও বাজার মনিটরিং এ যোগ দিয়েছে, কিন্তু এটা তোদের কাজ না, ওদের তো ফিরতে হবে। এটা সাময়িক হয়তো অস্থিতিশীল অবস্থায় সেটার মধ্যে তাহলে আমাদের দেখতে হবে যে এটা সারা বছর ব্যাপী থাকতে হবে। এটার মধ্যে ওই নিয়মের মধ্যে 5 টাকার পরিবর্তে কেউ যদি 6 টাকা নেয়, ঠিক আছে, সেটা হয়তো একটা, কিন্তু 5 টাকার পরিবর্তে কেউ যদি এখন 8 টাকা নিয়ে বসে বা 10 টাকা নিয়ে বসে, তাকে কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। আর এটাও মনে রাখতে হবে শাস্তির মাত্রাটা কি। হ্যাঁ, আপনি একজন বড় ব্যবসায়ীকে শাস্তি দেওয়া আর একজন সবজিওয়ালাকে শাস্তিটা এক হতে পারে না, সেটাও কিন্তু লক্ষ্য করতে হবে। আমাদের কিন্তু একটা ব্যাপার আছে, আমরা যখন একটা নিয়ম নেই, ওই 100 কোটি টাকার লোন আর 10 লাখ টাকার লোনকে আমরা এক মাপে যেন না মানি। সুতরাং ওইখানে এই বাজার ব্যবস্থাপনা এই জিনিসটা দেখতে হবে যে উৎস গুলো কিন্তু আমাদের চিহ্নিত করা। আমি সেই জায়গাটাতে আরেকটু আসবো। অর্থনীতির আমাদের তো জানি আমাদের বৈদেশিক রিজার্ভের প্রধান উৎস আছে রেমিটেন্স আছে এবং আমাদের গার্মেন্টস সেক্টর আছে। এই মুহূর্তে কিন্তু শিল্প কলকারখানাগুলো সবই বন্ধ আছে নিরাপত্তার অভাবে, মানুষের মনে আস্থা নেই, খুলতে পারছে না। সেই জায়গাগুলোতে আপনার প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আবেদনটা কি থাকছে যে এই বিষয়গুলোতে এটা জানতে চাইবো। আর আমি যেটা আপনার কাছে প্রশ্নটি রেখে গেলাম, ওটাও যদি বলি যে শিল্প কারখানা এখনো বন্ধ আছে, নিরাপত্তার অভাব, এবং এইগুলোতে সাধারণ মানুষের আস্থা ফেরাতে হবে সেই জায়গাগুলোতে, এবং রেমিটেন্সের জায়গা, আমাদের রেমিটেন্স। দেখেন, রেমিটেন্স নিয়ে অনেক কথা সবসময় হয়। শিল্প কলকারখানাগুলোর ব্যাপারে যেটা বলছি সেটা আমি আপাতত সাময়িক মনে করছি, সুতরাং সেটার উপর দিকে আমি যাচ্ছি না। রেমিটেন্সের বিষয়ে যে বিষয়টাকে হচ্ছে জানেন, প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে রেমিটেন্স যারা পাঠায় অফিসিয়াল চ্যানেলে, তাদেরকে বিভিন্নভাবে আর্থিক প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ইত্যাদি, তাতে করে হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু অনেকগুলো সমস্যা ব্যাপার মধ্যে একটি বিষয় আমি সবসময় বলি, এটার মধ্যে আরও কিছু কাজ করা ছিল এবং লং টার্ম, এগুলো দীর্ঘদিন ধরে বলে আসা সত্ত্বেও এগুলো কাজ হয় নাই কিংবা কোনো কাজ শুরুই হয় না। প্রথম একটা কথা ধরেন, আমাদের এখান থেকে যারা যায় তারা হচ্ছে অদক্ষ শ্রমিকরা যায়, এবং যেহেতু মিডল ইস্টে বেশি যায়, মিডল ইস্টে প্রায় অদক্ষ শ্রমিক যায়, তারা কোনো ধরনের ট্রেনিং নেই, কিছু নেই, তাদের জন্য মিনিমাম একটা ভাষা জ্ঞান পর্যন্ত তারা নিয়ে যাচ্ছে না। আমরা কি চেষ্টা করেছি যে অ্যাটলিস্ট যারা মিডল ইস্টে যাবে তাদেরকে আরবি ভাষার শিক্ষা দিতে, কথোপকথনের জন্য? তারা গিয়ে মোটামুটি শেখে, চেষ্টা করে শিখতে, কিন্তু এখানে তো যে ট্রেন্ড হয়ে যায় তাহলে ওদের সময়টা লাগবে না। আমরা যদি এই অদক্ষ শ্রমিকদেরকে দক্ষ করেও পাঠাতে পারতাম, যেটা শ্রীলঙ্কা কিংবা ফিলিপিনোরা করে, তারা আমাদের চেয়ে বেশি পায় আমাদের এই প্রবাসী শ্রমিকদের তুলনায়। সুতরাং আমরা সেই ব্যবস্থা করি না। আমরা দেশে শত ইউনিভার্সিটি তৈরি করেছি, শত মেডিকেল কলেজ তৈরি করেছি, আমরা হোয়াইট কলার
বেকার তৈরি করেছে, হোয়াইট কলার BBA তৈরি করেছে, যারা কখনো এই জাতীয় কাজ করতে চাইবে না। সুতরাং আমরা তাদেরকে জন্য কোনো ভোকেশনাল ট্রেনিং তেমন আছে, অনেক ভোকেশনাল ট্রেনিং সেন্টার নাই আমি তা বলবো না, কিন্তু সাফিসিয়েন্ট কিনা কিংবা ওইভাবে তাদেরকে বাইরে যাওয়ার জন্য এদেরকে ওইভাবে ট্রেন আপ করা হচ্ছে কিনা, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের যারা যায় এই শ্রেণীটা, মিডল ইস্টে বিশেষ করে, তারা সমাজে যে শ্রেণী থেকে যায় তারা একটা মর্যাদা চায়, তাদের কাছে মর্যাদাটা অনেক বড় বিষয়। আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে ওখান থেকে প্লেনে ওঠার পর থেকে তাদের প্রতি আমরা যে প্লেনের স্টাফ বলি কিংবা এয়ারপোর্টে নামার পরে তাদের প্রতি যে আচরণ, সেটা কিন্তু খুব ভালো আচরণ আমরা করি না, এক ধরনের নিচে চোখে দেখা হয় তাদের। মানে এখন অথচ তারাই আমাদের বাঁচিয়ে রেখেছে অর্থনীতি। এখন যদি আমি এটা অনেকবার বলেছি, এখন যদি এমন সরকার এমন একটা বলে যে আমরা যারা বৈধ পথে রেমিটেন্স পাঠাবে একটা নির্দিষ্ট পরিমাণের, তাদের জন্য এয়ারপোর্টে এরকম একটা রিসিভিং এর ব্যবস্থা থাকবে, তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য একটা গাড়ি থাকবে, তাদেরকে সম্মান, আমি এক্সাক্ট তারা কিন্তু মর্যাদার কাঙ্গাল, তারা পায় না কোথাও মর্যাদা, এই মর্যাদাটা তাদের কাছে অনেক। তার তখন 2-3 টাকা কম পেলেও কিন্তু বৈধ চ্যানেলে পাঠাবো, কই আমি ট্রাই করছি না তো, এটা তো একটা বড় ছিল, তাদেরকে যোগ্য সম্মান দেওয়া যাতে তারা বৈধ পথে পাঠানোর জন্য আপনার উদ্বুদ্ধ হয়, এই জিনিসটা করা উচিত। এবং প্রবাসী যারা আমাদের রেমিটেন্স ফাইটাররা আছে তারা কিন্তু বারবারই কষ্টে এসে এয়ারপোর্টে চোখের পানিটা ফেলে যে আমরা এত কিছু করছি, অথচ আমাদেরকে এয়ারপোর্টে নামলে যে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, আমি এই কথাটা বলছি, সেই যে মর্যাদা এবং সম্মান আমরা তাদের দিতে পারি না। এখন যদি সদিচ্ছা নিয়ে এটা করে, আমি নিশ্চিত যে তারা মর্যাদার কারণে তারা বেশ কিছু রেমিটেন্স এখন ইয়েতে পাঠাবে। কারণ আপনার হুন্ডির সুবিধাটা কোথায়? হুন্ডি তো অনেক কিছু আইন কানুন তাদের মানতে হয় না, তো টেলিফোনে বলে দিচ্ছে এখানে টাকা পেয়ে যাচ্ছে। ব্যাঙ্কগুলো তো এটা পারবে না, কিন্তু ব্যাঙ্কগুলো তাদের অনেকগুলো সিস্টেম এখন ইজি করেছে। এখন আপনার আমাদের যে MFS গুলো আছে তাদের মাধ্যমে টাকা পাঠানো যায়, এখান থেকে যেখান থেকে আসুক না পৌঁছে যাচ্ছে, এগুলো অনেক ইজি হচ্ছে। কিন্তু হুন্ডির মতো এত সহজ হবে না, হুন্ডির মতো ওই প্রাইস হয়তো দিতে পারবে না, কারণ হুন্ডিওয়ালারা আজীবন ছিল, এই শব্দটা নতুন তৈরি না, এটা একদম যখন থেকে এই টাকা পয়সার উদ্ভব তখন থেকে হুন্ডির ব্যবসা আছে। সুতরাং এটা বন্ধ করতে পারবেন না আপনি, শুধু তাদেরকে উইক করে দিতে হবে, কিন্তু তাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে গেলে আমাকে ওইভাবে অস্ত্র নিয়ে নামতে হবে। কিন্তু ফারুক সাহেব, যে জায়গাটা একটু জানতে চাই, এটা বোধহয় একটা খুবই সাদামাটা প্রশ্ন হবে, কিন্তু আমার কাছে জানতে চাই, কারণ বারবার আমরা দেখেছি ব্যাংকিং সেক্টরটা টোটাল দেউলিয়া হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে, যেটা ম্যাডামের কাছে প্রশ্ন রেখেছে। কিন্তু ব্যাংকিং সেক্টরে সুশাসন ফেরাতেই হবে। সুশাসন একদম একটা ক্লিশে কথা, আপনি শুরুতেই বলে দিয়েছেন, ওটা মানুষ আর বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস রাখতে হবে, করতেও হবে। কিন্তু যে জায়গাটা বলছি, আমরা মাত্র কদিন আগেই দেখলাম, কিংবা একদিন আগে একটি ব্যাংকে ঢুকে এই যে গোলাগুলি করা হলো, দখলদারিত্বের জায়গা, অদল বদল, সেই জায়গাটাতে আমরা দেখলাম এসালাম গ্রুপ এবং আরেকটি নতুন দল, অর্থাৎ আরেকটি নতুন দল যারা বদল করে আসলো, তারা দুই পক্ষ হয়ে 6 জনকে গুলি করলেন দখলদারিত্বের কারণে। কিন্তু আমরা যদি বলি এসালাম গ্রুপই এই গোলাগুলি করলো, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? সেই তো পুরনো ছবি। আমি তো সেই কথাটাই বলতে চাইছিলাম, কারণ কথা হচ্ছে যে ওই যে পুঞ্জীভূত একটা শব্দ বিদেশে সম্ভবত ব্যবহার করেছে, এই যে দীর্ঘদিনে পুঞ্জীভূত এই আক্রোশগুলো, এখন ওদের মধ্যে বিক্ষোভটা কেন, ক্ষোভ হচ্ছে তাদেরকে, এই যে মনে করেন এই যে আপনি দখল বেদখলের কথা বলছেন, ওই যে যেইভাবে ওই ব্যাংকগুলো দখল কিংবা বেদখল হয়েছিল, এটা খুব স্বাভাবিক ছিল, ওই দখলগুলো কিংবা ওই মালিকানাগুলোকে স্বাভাবিক ছিল, এবং তার জন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। তো সুতরাং আজকে যারা বঞ্চিত ছিল তারা তো আজকে এরকম করবেই। সুতরাং এখন যেটা প্রয়োজন হচ্ছে যে আমরা কখনো চাই না কোনো ব্যাংক ধসে যাক। আমরা বলছি আপনি পুঞ্জীবিত ক্ষোভ, কিন্তু যতটা অভিযোগ এসালাম গ্রুপের দিকে কিন্তু অভিযোগ তাদের লোকেরাই এই করেছে। এখন সেটাই হচ্ছে দেখার বিষয়, যে আমরা বলছিলাম যে আপনার কিছু গ্রুপ সবসময় সব সরকারের সাথে থাকবে। আপনি যাদের নাম বলছেন তিনি যে পরবর্তী সরকারের প্রিয়ভাজন হবেন না, আপনি কথা বলতে পারেন না, এখনো বলার সময় আসেনি, আমরা দেখবো ভবিষ্যতে কি হয়। কিন্তু অ্যাটলিস্ট যেটা ঘটেছে, একটি পরিবারের আন্ডারে 5-6টা ব্যাংক, এবং সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করতে হয়, এটা কখনোই অর্থনৈতিক বা ব্যাংকিং সেক্টরের জন্য কাম্য ছিল না, কিন্তু এটা ঘটেছে। এখন এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে হবে, ব্যাংকগুলো টিকাতে হবে, এদেরতে বেরিয়ে আসতে হবে, এবং এগুলোর জন্য যথাযথ যা ব্যবস্থা, যার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যবস্থা নেওয়ার মতন সরকারকে সক্ষম হতে হবে, এবং সদিচ্ছাও থাকতে হবে। সদিচ্ছা একটা খুব বড় জিনিস। আমরা অতীতে সবসময় বলতাম যে আমাদের সদিচ্ছা আছে কিনা কোনো কিছু করার জন্য। সদিচ্ছা থাকলে আজকে অনেকগুলো সমাধান আমাদের থাকতো। ব্যাংকিং নিয়ে যে প্রশ্নগুলো করছেন, এই থাকতো যদি সদিচ্ছা থাকতো। এই যে হাত বদল আর রদ বদল হচ্ছে, সেটা তো আপনি কি মনে করছেন এই জিনিসটা কেমন, যে এক পক্ষ 15 বছর করেছে, এখন তারা চলে গেল, এখন আবার সেই কথা
কথাটা আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমরা চাই না যে আবার ওই 24টা কোম্পানির জায়গায় আরও 24টা কোম্পানি তৈরি হোক, ওইটা তো আছেই। সুতরাং আমরা সেরকম চাই না। এই যে বাচ্চারা যেটা করলো, যে তারা আমূল পরিবর্তন, নতুন একটা বাংলাদেশ চায়, তারা তো আমি 15 বছর কথা না ধরলাম, তারা যারা যখন থেকে এই রেজিমের কথা আপনি যদি বলেন, ওরা যখন যাদের জন্ম তাদের এখন 15 বছরের কিশোর, তাদের যখন মোটামুটি স্কুলে যায় তখন তার 20-22 বছরের তরুণ। সুতরাং তারা তো ওই সময়টা দেখেছে। এর আগেরটা আমাদের মুক্তিযুদ্ধ বড় জিনিস, আমাদের যে আবেগ, তাদের মধ্যে ওই আবেগটা কিন্তু কম। সুতরাং দে ওয়ান্ট এ নিউ। তারা যেটা বলছে যে তারা এগুলো চায় না, তারা এগুলো পছন্দ করে না, এগুলো তারা নতুনের কথা বলছে। এখন সেটা আমাদের দেখতে হবে যে আমরা কতখানি সেটা তাদেরকে, তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন, এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো সঠিক ওয়েতে কতখানি করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক সংস্কার না হলে যতই আমরা যে প্রতিষ্ঠানেরই কিংবা যে জায়গারই পোশাক বদল করি না কেন, আগে মনটা বদল করতে হবে, মানুষকে চেঞ্জ করতে হবে, মানুষ চেঞ্জ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা আইন এবং তার প্রয়োগ আসলে করাটা হলে সেটা কিন্তু যে আইন আছে সেই আইন কিন্তু যথেষ্ট, আমরা প্রয়োগ করছি না। এটাই যে এই আইনের প্রয়োগ, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে সবসময় দিই। আপনি ঢাকার রাস্তায় যে ড্রাইভারটা গাড়ি চালায়, সে ক্যান্টনমেন্টে ঢোকার পরে কিন্তু সে একদম পৃথিবীর সবচেয়ে সভ্য ড্রাইভার। বাইরে আসলে সে কেন অসভ্য ড্রাইভার হয়ে যায়? কারণ ওখানে আইনের প্রয়োগ আছে। সুতরাং আপনার আইন তো আছে, আপনি প্রয়োগ করছেন না কেন? যে আইন আছে মোটামুটি সাফিসিয়েন্ট আইন আছে। আমি বিদেশি ম্যাডামের কাছে যে বিদেশি ম্যাডাম যে আপনার কাছে জানতে চাই, এনবিআর এর কথা বলি। মানে এনবিআর তো একটা এরকম প্রতিষ্ঠান আছে, জনসেবামূলক প্রতিষ্ঠান এই জায়গাগুলো আছে, কিন্তু এই জায়গাগুলো যে চরম দুর্নীতি, যারা দুর্নীতি বন্ধ করবে তারাই যদি এক একটা দুর্নীতির মহিরুহ হয়ে যায়, তো সেখানে তো আমরা মতিউর রহমান থেকে শুরু করে হয়তো একটা ছোট নাম ছিল, কেলেঙ্কারি তো দেখেছি। তো এইরকম মানুষগুলোকে তো আইডেন্টিফাই করতে হবে, বের করতে হবে, এবং কোন আইন দ্বারা, কোন সংস্কার দ্বারা মানুষের মনে আস্থা ফিরবে যে আমি এনবিআরে গেলে ফাইল টেবিলের নিচ দিয়ে দিতে হবে না, উপর দিয়েই সিগনেচার হবে। আমি একটু আপনার আগের কথার সাথে একটু ব্যাংকিং খাতের কথা একটু বলতে চাচ্ছি, যে আপনি যে প্রশ্নটা বলছিলেন, তো এখানে ইসলামী ব্যাংক সংক্রান্ত যে বিষয়গুলো, এখানে কিন্তু একটা বিষয় যে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ইসলামী ব্যাংকের এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোতে কিন্তু টাকা দিয়ে গেছে, হ্যাঁ, এবং সেই টাকাতে দেখা গেছে আবার নতুন করে ঋণ দেওয়া হয়েছে। তো এইখানেও কিন্তু তার মানে এই যে একটা সংস্কারের কথা, কিন্তু আমরা কিন্তু প্রথমে এই কথাটা বলছিলাম যে কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু শক্তভাবে নিজস্ব স্বাধীনভাবে কাজ করা যে স্বাধীনতা, সেটা থাকতে হবে, এবং সেখানকার যে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। পরিচালক যারা রয়েছেন এবং পরিচালনা যারা করবেন, গভর্নর থেকে শুরু করে অন্য যারা, তাদের কিন্তু স্বাধীনভাবে কাজ করার একটা সক্ষমতা থাকতে হবে। আর্থিক বিভাগ এবং কেন্দ্রীয় ব্যাংক, এই দুটোর কিন্তু আসলে আমার মনে হয় একটাই থাকার দরকার, কারণ আর্থিক বিভাগ কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ছিল, এবং সেই জিনিসটা কিন্তু কখনোই কাম্য না। সুতরাং সমস্যাগুলোর মূল আপনাকে বের করতে হবে, এবং সেই জিনিসটা এবং মূল বের করা এবং মূল বের করে আইডেন্টিফাই করে সেটা সংস্কার করাটা কিন্তু খুব সহজ কাজ না, কিন্তু কাজগুলো শুরু করতে হবে। আর আপনি যে বিষয়টা বললেন সেটা হচ্ছে যে রাজস্ব খাতে যে বিষয়গুলো, সেখানে প্রথম বিষয় হচ্ছে যে আপনি একদিনে সব মানুষকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু পুরো জিনিসটা সেটা যখন মানুষ বুঝবে যে আমাকে এই নিয়মের মধ্যে আমাকে চলতে হবে, অর্থাৎ একটা জবাবদিহিতা আপনি যখনই আনতে পারবেন, এবং এই জবাবদিহিতার বিষয়ে যেমন আপনি যদি একটা চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টা যদি থাকে, মনিটরিং যদি থাকে, যে আপনাকে ধরেন আপনি যদি যেমন সরকারের ব্যয়ের খাতের কথা যখন আমরা বলি, আমরা যদি 6 মাস পর পর একটা মনিটরিং করি যে কেন আমরা সবসময় বলি শিক্ষা খাতে ইনএফিসিয়েন্সি আছে, স্বাস্থ্য খাতে ইনএফিসিয়েন্সি, কেন ইনএফিসিয়েন্সি আছে, এর ব্যাকগ্রাউন্ডে কি, সেই রকম আমাদের দেখতে হবে যে আমাদের রাজস্ব খাতে সেখানে আমাদের সমস্যাগুলো কোথায়। সমস্যাগুলো আমরা বাইরের থেকে কিছু সমস্যা জানি, কিন্তু প্রত্যেকটা ইন বিটুইন দ্য লাইন কিন্তু অনেক সমস্যা আছে, এবং সেই সমস্যাগুলোর সব পিছনে দায়ী কারা, তাদের শাস্তিটাকে যদি আপনি সঠিক করতে পারেন, এবং তারা যদি বোঝে যে যারা হয়তো যে আমাকে এই ধরনের যদি কোনো দুর্নীতির সাথে আমি জড়িত থাকি তাহলে আমাকে এই ধরনের শাস্তি ফেস করতে হবে, সেই ধরনের ব্যবস্থাটা কিন্তু শুরু করতে হবে, এবং সেই ধরনের ব্যবস্থাটা যদি আমি শুরু করি সেটা বড় বড় কিছু জায়গায় করতে হবে। তারপরে আস্তে আস্তে আপনি যদি মূলে শুরু করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে অন্যান্য যে শাখা প্রশাখা, সেই শাখা প্রশাখার সমস্যাগুলো কমে আসছে। শূন্য করতে পারবেন না, কিন্তু কমাতে পারবেন, কমাতে পারবেন। করাপশন থাকবে, হয়তো সেটা রেশিওটা কমে নিয়ে আসা, কিন্তু আমরা তো অতীতে দেখেছি যে
কিছু কিছু না, বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতে কিছু ব্যক্তির বড় বড় দুর্নীতির কারণে এক একটা প্রতিষ্ঠান টোটালি কলাপস করে গেছে, অর্থাৎ সিস্টেমটাই একটা করাপশনের মধ্য দিয়ে চলে গেছে। সেটাকে আপনি বলছেন, দুজনেই বলছেন যে সেখানে একটা নিয়ম আনতে হবে, জবাবদিহিতা আনতে হবে, সংস্কার করতে হবে, স্বচ্ছতা আনতে হবে, তাহলেই ফিরবে স্বাভাবিকতা। তার আগে স্বাভাবিকতা ফেরাটা কঠিন এবং পুরোপুরি বোধহয় ফেরে না, কিন্তু যতটুকু ফিরবে একটু অপেক্ষা করতে হবে। এবং আমরা তো দেখেছি বিগত অতীতের সময়গুলোতে বড় বড় দুর্নীতিবাজ তৈরি হয়েছিল, এবং দুর্নীতি করলে যে কি ব্যবস্থা হয় সেটা তো দেখেছে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখছি। কিন্তু সবচেয়ে বড় কথা যে আরেকটি যে জায়গাতে আনতে চাইবো, যে আমি আমাদের এই মুহূর্তে যেটা আমরা আগে শুনতাম যে রিজার্ভের অবস্থা বেশ খারাপ, সেই জায়গাটাতে বাংলাদেশ কোন বা জায়গায় দাঁড়িয়ে আছে অর্থনৈতিক জায়গায়? আমাদের সামষ্টিক অর্থনীতিতে সমস্যাটা একটা পর্যায়ে কিন্তু আমরা বেশ কনফিডেন্ট একটা অবস্থায় ছিলাম, কিন্তু সমস্যাগুলো কিন্তু বাড়া শুরু করেছে এবং সেটার সঙ্গে কিন্তু অনেক কিছু রিলেটেড, এবং তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে এক ধরনের দেখা গেছে যে আমরা জোর করে এক্সচেঞ্জ রেটটাকে আমরা একটা পর্যায়ে রেখে দিয়েছি, আরেকটা হচ্ছে যে আমাদের সুদের হার, এবং সুদের হারের ক্ষেত্রে আমরা দেখেছি যে 9-6, এটাও কিন্তু বহু বছর, এবং এটার ফলে যে আমাদের ব্যবসায়ীরা খুব উপকৃত হয়েছে তা কিন্তু না। তো এই ভুলগুলোর মাসুল কিন্তু এখন আমরা গুনছি। হ্যাঁ, তো এখন এই জায়গাটাতে যেটা একটু আগে যেটা মইনুদ্দিন ভাই যে কথাটা বললেন সেটার সাথে আমি বলতে চাচ্ছি যে যারা আসলে আমাদের প্রবাসীরা রয়েছেন, এক হচ্ছে প্রবাসীদেরকে কিছুটা ট্রেনিং এবং কিছুটা সাহায্যের মাধ্যমে তাদেরকে কিছুটা স্কিল যদি আমরা দিতে পারি, তাহলে আমরা হয়তো আশা করতে পারি মানে লো স্কিল থেকে সেমি স্কিলগুলো আমরা আশা করতে পারি রেমিটেন্সের পরিমাণ বাড়া। দ্বিতীয় হচ্ছে নন মনিটারি কিছু ব্যবস্থা, যেগুলোর মধ্যে রেমিটেন্স কার্ড হতে পারে যে ওই অঞ্চলে যিনি সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠাবেন উপজেলায়, তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা, সম্মাননার ব্যবস্থা, ক্রেস্টের ব্যবস্থা, যে সামাজিক স্বীকৃতিগুলো অনেক ক্ষেত্রে কিন্তু ছোট ছোট হলেও কিছু উপকার করে। আরেকটা বিষয় যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে কেন মানুষ হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠায়। দুটো কারণ, একটা হচ্ছে যে হারটা বেশি পায়, আরেকটা হচ্ছে খুব দ্রুত করতে পারে। হারের ব্যাপারটা ট্রিকি, কিন্তু দ্রুত করার কাজটা কিন্তু করা যেতে পারে, এবং সেখানে লক্ষ্য করতে হবে যে বিভিন্ন ব্যাংকগুলোতে এজেন্ট ব্যাংক থেকে শুরু করে অন্যান্য জায়গায় এমএফএস এর সাহায্য নিয়ে, যাতে করে অন্তত ওয়ান স্টপ সার্ভিস বা 24 ঘন্টার মধ্যেই তাকে তার বাসায় যিনি আছেন ঢাকায় বা গ্রামে যিনি আছেন তার কাছে টাকাটা পৌঁছে দাও। ওই কাজটা করলেও কিন্তু কিছুটা হলেও কিন্তু তাদের একটা সাপোর্ট হয়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে হুন্ডির যে চক্রটা, সেটার পেছনে কিন্তু কালো টাকাও জড়িত আছে, এবং এই যে হোল সার্কুলেশন, এই সার্কুলেশনটা ভাঙা খুব সহজ না, কিন্তু মানি লন্ডারিং এবং ব্ল্যাক মানি চক্রটাকে যদি আমরা কিছুটা হলেও যদি আমরা ভাঙতে পারি বা চিট ধরাতে পারি, তাহলে কিন্তু কিছুটা হলেও আমরা এই হুন্ডি চক্রটাকে এফেক্টেড করতে পারবো, যেটা আমরা কোভিডের সময়ও কিন্তু লক্ষ্য করেছি, এবং সেটা কিন্তু একটা সাহায্য। আমার আপনার কাছে ছোট ছোট করে দুটো প্রশ্ন, অনেক কথা আপনাদের মাঝখানে আমার আসে প্রশ্ন, সেটা হচ্ছে পাচার হয়ে যাওয়া অর্থ, সেটাকে ফিরিয়ে আনার একটা বড় দাবি আছে, এবং সেই অর্থের পরিমাণটা অনেক বড়, সেটা একটা কি উপায়, কিভাবে? আরেকটা হচ্ছে আমাদের উন্নয়ন করতে যেয়ে যে বড় বড় মেগা প্রজেক্টগুলো ছিল এবং তার যে দুর্নীতি, অর্থাৎ মেগা প্রজেক্টের ভবিষ্যৎ, এই দুটো জায়গা। প্রথম কথা হচ্ছে যে বাইরে পাচার হয়ে টাকা ফিরিয়ে আনার বিষয়টা একটু ট্রিকিও বটে। এটা চাইলে যে সবসময় সম্ভব তা আমি বলছি না। মনে করেন শুধু টাকার কথা বলছি না, একজন বন্দীকে ফেরানো যাচ্ছে না, চুক্তি নেই দুই দেশের মধ্যে, সুতরাং এই ব্যাপারটা জটিল, তবে একেবারে অসম্ভব আমি তা বলবো না। আমরা কিছু টাকা ফেরত এসেছিল একবার, আমার মনে আছে আওয়ামী লীগ সরকার যখন প্রথম ক্ষমতায় আসে, যাক সেটাকে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে, আমি সেই লাইনে যাচ্ছি না। ইস্যুটা হচ্ছে যে এটা সম্ভব, জটিল বাট একেবারে অসম্ভব তা না, তবে সব টাকা ফেরত আনা সম্ভব কিনা সেটা আমি নিশ্চিত না। দুই নম্বর কথা হচ্ছে এই দুর্নীতি এবং মেগা প্রজেক্টের কথা বলি, এক শ্রেণীর অর্থনীতিবিদ আছেন, তারা বলছে যে আমাদের মতো দেশগুলোতে উন্নয়ন হবে, দুর্নীতি হবে, দুটো পাশাপাশি চলবে। মনে করেন আপনি বললেন যে আমি কোনো দুর্নীতি করতে দিব না, সেখানে উন্নয়ন কিন্তু কমে যাবে। কেন? কারণ প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এর মধ্যে তো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে, তারা চাইবে যে ডেভেলপমেন্ট কাজ হোক, তার মধ্যে একটা এটা নিয়ে খুব ওয়েল অ্যাকসেপ্টেড, আমার চেয়ে বিদেশে হয়তো ভালো বলতে পারবেন যে এক শ্রেণীর অর্থনীতিবিদ আছে, এটা মনে করেন, বিশ্বাসও করেন, এবং তার তথ্য প্রমাণ এম্পিরিক্যাল স্টাডিজেও আছে। এখন কথা হচ্ছে ইস্যুটা হচ্ছে যে কী পরিমাণ দুর্নীতি আমাদের দেশে আমরা যেটা দেখেছি এখনও পর্যন্ত, যতগুলো বড় মেগা প্রজেক্ট, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো আমাদের দেশে যে ব্যয়, যে
কস্ট, এই কস্টটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। এটা যে অনেকে বলে আমাদের সয়েল খারাপ, রাস্তার জন্য নদী শাসন করেছি, এই করেছি, সেই করেছি, শুনেছি তো। সবকিছু মিলিয়েও আমাদের কিংবা ভারতের মানে ভৌগোলিক অবস্থা খুব বেশি পার্থক্য না। তাহলে ওদের সাথে আমাদের এই ডিফারেন্সটা কেন? তার মানে আমাদের দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হবে এবং সেটাকে আপনি একেবারে ঠেকাতে পারবেন না। এটা পৃথিবীর অনেক দেশে আছে, জাপানের মধ্যে দেশে দুর্নীতি হচ্ছে, রিজাইন করেছে প্রধানমন্ত্রী এটসেট্রা, এরকম উদাহরণ অনেক আছে। সুতরাং আপনি এটা ঠেকাতে পারবেন না। আমাকে দেখতে হবে যে আমি উন্নয়ন করতে গেলে দুর্নীতি ঘটবে, সেটা কতখানি, কি পার্সেন্টেজ দুর্নীতি হয়, এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড় ইস্যু। আমি জানি না বিদেশে মানে এই ব্যাপারটা আমি একমত করি, তবে এক শ্রেণীর অর্থনীতিবিদ কিন্তু এটা মনে করেন এবং তারা বিশ্বাস করেন, তারা প্রমাণ করে দেখিয়েছেন যে এটার সাথে এটা জড়িত। শুধু আপনি এক্সটেন্ট অফ কারাপশন কি কতখানি গ্রহণযোগ্য মাত্রা করা, মানে উন্নতি আর দুর্নীতি সমান সমান হয়ে গেছিল পরিমাণটা, আমাদের সেটাকে হ্রাস টানতে হবে, সেইটাকে টেনে আনতে হবে। যে আমি পেয়েছি, আর আমি ছোট করে আপনার কাছে যেটা জানতে চাই, অনেকেই বলছে কি যে আমদানি নির্ভর দেশটা, আগামীর বাংলাদেশটা হবে উৎপাদন নির্ভর। সেটা হলেই কি অর্থনীতির বেসিকটা খুব শক্তপোক্ত হয়ে যাবে? কারণ আমাদের তো সবটাই আমদানি নির্ভর। না, এখন এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে যে কিছু কিছু আমরা আসলে আমাদের ডেভেলপমেন্টের কোন পর্যায়ে আছে, আমদানি মাধ্যমে আমাদের রপ্তানি যে পণ্যগুলো, সেগুলোর জন্য কিন্তু আমাদের আমদানি করতে হয় অনেক কিছু, সেটা টু সাম এক্সটেন্ট আমাদের করতে হবে, সেটা নিয়ে আমাদের এত আতঙ্কিত হওয়ার বিষয় না। সেখানে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ডোমেস্টিক মার্কেটটাকেও কিন্তু আমাদের ইউটিলাইজ করতে হবে। অর্থাৎ আমাদের ডোমেস্টিক মার্কেটে, যেমন আমি এখানে খুব গুরুত্বপূর্ণ বলবো যে আমরা আমাদের পোশাক শিল্পের কথা বলি, আমাদের রেমিটেন্স যারা আনছেন, প্রবাসী শ্রমিকদের কথা বলি, তাদের অবদান অস্বীকৃত। কিন্তু এর পাশাপাশি আমাদের আরেকটা সেক্টর যেটা, সেটা হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্প। হ্যাঁ, এবং সেখানে আমি ঘরে ঘরে যে আমি দেখেছি যে কিভাবে আসলে তারা কিন্তু নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং অন্যদেরকে, এবং এই জায়গাটাকে কিন্তু আমরা যদি একটু শক্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড অনেক কিছু এক্সপোর্ট করার, অনেক কিছু রপ্তানি করার কিন্তু আমাদের সক্ষমতা আছে। তাদেরকে একটু সাপোর্ট দিতে হবে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন একদিক থেকে, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা আরেক দিক থেকে, এবং এর পাশাপাশি কিন্তু একটা টু সাম এক্সটেন্ট আমরা কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের তো তরুণদের নিয়ে আমাদের ভাবতে হবে। এই জায়গাটা কিন্তু আমরা কিন্তু তরুণদের নিয়ে আলোচনাটাকে আমি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডেই সীমাবদ্ধ রেখেছি, কিন্তু তরুণদের নিয়ে আলোচনার মধ্যে আমাদের কিন্তু মনে রাখতে হবে গ্রামীণ তরুণরাও কিন্তু আছে। এবং গ্রামীণ তরুণদের ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো যে যারা হয়তো কৃষিকাজ করতে চাচ্ছেন না, কিন্তু তাদের শিল্পভিত্তিক কৃষির সাথে জড়িত করা এবং কিছুটা মডার্ন কৃষিকাজের সাথে জড়িত করা, কৃষি শিল্পভিত্তিক ইন্ডাস্ট্রিয়াল এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, সেগুলোর সাথে বিভিন্ন জোনে ইন্টিগ্রেট করা, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ডোমেস্টিক যে ইকোনমি আছে, সেই ডোমেস্টিক ইকোনমিকে আমরা স্টিমুলেট করতে পারি। সেগুলোর কিন্তু সুযোগ আছে, সেগুলোর জন্য সঠিক দিক নির্দেশনার দরকার আছে। ম্যাডাম, আজকে শেষ করে আনি। আমি জানি না আপনারা আরো কিছু যুক্ত করবেন কিনা, নাকি সবই বলেছেন। সারাদিনই আলোচনা করা না, যায়, কিন্তু আপনারা কি মোটা দাগে যা জানাতে চান সেটা কি জানাতে পেরেছেন, নাকি আর কিছু বাকি আছে? আপনি বিচার করবেন যে আমরা যা জানাতে চাই, আপনি যা জানতে চেয়েছেন দর্শক, কারণ আমি তো অর্থনীতি বুঝি না। হ্যাঁ, যে সবটাই এই মুহূর্তে দাঁড়িয়ে যা যা পরামর্শ দেওয়া দরকার আপনারা নিশ্চয়ই সেটুকু দিতে পেরেছেন, এবং এইভাবেই বোধহয় পরামর্শগুলো দিলে এবং শুনলে এবং আরো অনেক পরামর্শ আসলে আমরা আপনারা যেমনটা একটা ভালো বাংলাদেশ, সুষ্ঠু, স্বাভাবিক, স্থিতিশীল বাংলাদেশ, যার অর্থনীতি স্থিতিশীল থাকবে, তেমন বাংলাদেশই পাবো। শেষ করি। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, যারা সঙ্গে ছিলেন তাদেরকে শুভরাত্রি জানিয়ে আজ বিদায় নিচ্ছি।